প্রিয় বন্ধুরা, আপনারা বিভিন্ন পত্রপত্রিকা মারফত আপনারা খবর পাচ্ছেন যে বহু প্রতীক্ষিত K-19 আইনের রুলস তৈরি হতে যাচ্ছে, রুলস ঘোষিত হতে যাচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সম্প্রতি এই ব্যাপারে কিছু কথা বলেছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে K-19 আইনের রুলস প্রকাশ হবে। রুলস প্রকাশ হওয়ার এই যে ঘোষণা করেছেন, সে ঘোষণা বাস্তবায়িত হওয়ার, সত্য হওয়ার কিছু কারণ আছে বলে মনে হয়। অনেকে বলছেন গত 4 বছর ধরে তারা নানা রকম কথা বলছে যে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে রুলস প্রকাশ করা যাচ্ছে না, সুপ্রিম কোর্টে কেস হয়েছে তার জন্যে প্রকাশ করা যাচ্ছে না, বা কোভিডের জন্য আমরা প্রকাশ করতে পারিনি, ইত্যাদি ইত্যাদি নানা কথা হয়েছে। এবং এই সমস্ত কথা তুলে অনেকে বলছেন যে এই যে এক সপ্তাহের মধ্যে K-19 রুলস প্রকাশিত হতে পারে, এই ঘোষণাও হয়তো সেই আগের মতোই এরকম একটা ভিত্তিহীন কথা হতে পারে। আমার মনে হয় যে শান্তনু ঠাকুর যে কথা বলছেন, এবারে সেই কথা সত্য হওয়ার একটা সম্ভাবনা আছে। আমি মনে করছি এই কারণে, গত 4 বছর আগে যদি K-19 পরপর, K-19 তৈরি হওয়ার পরপর যদি রুলস ঘোষিত হয়ে যেত, তাহলে এই 4 বছরের মধ্যে মতুয়া এবং গোটা উদ্বাস্তু সমাজ এবং দেশবাসী সবাই বুঝে যেতেন যে এই K-19 আইনে মানুষের নাগরিকত্ব হয় না। K-19 আইনে যে নাগরিকত্ব হয় না, একথা আমরা ওই ক্যাপ 16 মানে 16 সালে যখন বিলটা এনেছিল তখন থেকেই, বিলটা দেখেই, বিলটা পড়েই আমরা তখন থেকে এই কথা বলছি। কিন্তু এখন যে অবস্থা দাঁড়িয়েছে, 2024 সালের নির্বাচনের আগে K-19 সম্পর্কে বা উদ্বাস্তুদের নাগরিকত্ব সম্পর্কে একটা ঘোষণা না হলে, সেই ঘোষণা নাগরিকত্বের জন্য হতে পারে, সেই ঘোষণা নাগরিকত্বের নামে আরও একটা ধাপ্পা হলেও হতে পারে। আমার ধারণা এই ধাপ্পাটাই হচ্ছে সত্যি, কিন্তু এই ধাপ্পাটা হলেও সেটা একটা ঘোষণা তাদের K-19 সম্পর্কে করতে হবে এই 2024 সালের নির্বাচনের আগে। না হলে অনেক ভোট, বিশেষ করে মতুয়াদের একটা বড় অংশ বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন এবারে ভোট না দিতেও পারেন, যে কারণে তাদের এই ঘোষণা করাটা অত্যন্ত বাধ্যবাধকতা হয়ে গেছে। ফলে আমরা ধরে নিচ্ছি যে K-19 আইনের রুলস ঘোষিত হবে। অনেকে বলছেন কার্যকরী হবে। আসলে কার্যকরী হওয়ার দুটো দিক আছে। আপনারা বোঝেন, সবাই জানেন যে পার্লামেন্ট পাশ করেছে, রাষ্ট্রপতি সই করেছে। যেদিন রাষ্ট্রপতি সই করেছে সেই দিন K-19 আমাদের দেশের আইন, বৈধ আইন। কার্যকরী হওয়ার প্রশ্ন, কোর্ট ইতিমধ্যে কার্যকরী করছে, কারণ কোর্টের তো সমস্যা নেই, আইন হয়ে গেছে, কোর্ট সেই অনুযায়ী রায় দিচ্ছে। কলকাতা হাইকোর্টও দিয়েছে, গুয়াহাটি হাইকোর্টও দিয়েছে, ফলে K-19 লাগু হয়ে গেছে। কিন্তু স্বাভাবিকভাবে লাগু হওয়ার যে প্রশ্ন, সেটা হলো যে এই যে নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন, মানুষ আবেদন করবেন, অফিসাররা সেই আবেদনপত্র স্ক্রুটিনি করবেন,
এবং সেই অনুযায়ী তারা নাগরিকত্বের সার্টিফিকেট ইস্যু করবেন। এই স্ক্রুটিনি করার ক্ষেত্রে, এই আবেদন ডিসপোজ অফ করার ক্ষেত্রে অফিসাররা কিভাবে করবেন, কি কি কাগজপত্র তারা চাইবেন এবং পরীক্ষা করবেন, এনকোয়ারি করবেন, ডিআইবি এনকোয়ারি করবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো রুলস না হলে অফিসারদের পক্ষে এটা প্রশাসনের ক্ষেত্রে কার্যকরী করা সমস্যার সেইটাই হতে যাচ্ছে। একটা কথা আমরা সংবিধান বাঁচাও মঞ্চ বলে আমাদের একটা সংগঠন আছে, আমাদের জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এবং একই সাথে আজকে মতুয়া মহাসংঘ ভাগাভাগি হয়ে গেলেও এটা ঘটনা যে আমি এবং আমরা মতুয়া মহাসংঘের যে আন্দোলন, সেই আন্দোলন গড়ে তোলা, সেই আন্দোলনের নেতৃত্ব করা এবং সেই আন্দোলনের সাথে আজও আমরা ওতপ্রোতভাবে যুক্ত আছি। ফলে আমাদের এই যে K-19 লাগু হতে যাচ্ছে বা রুলস প্রকাশিত হতে যাচ্ছে, প্রকাশিত হলে তার কি ফলাফল হবে বহুবার বলেছি, তবু আরেকবার মনে হচ্ছে আমাদের এইটা মানুষকে জানানো দরকার। আমরা মনে করি যে K-19 দ্বারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি এই 6টা সম্প্রদায় যারা 3টে দেশ থেকে, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে এসেছেন, K-19 তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্ত করেছে। অর্থাৎ তারা ভারতে আর অনুপ্রবেশকারী নয়, ভারতে বৈধ বসবাসকারী। অনেকে বলছেন যে না, K-19 হওয়ার পরেও এই সব মানুষের অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়নি, শুধুমাত্র 31,313 জন যাদের জেপিসিতে যে সংখ্যাটা উল্লেখ আছে তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে। কিন্তু এই কথাটা আমরা ঠিক বলে মনে করি না। আপনারাও আমাদের সাথে হয়তো একমত হবেন। 31,313 জন ভারতে বসবাস করছিলেন লং টার্ম ভিসা নিয়ে। তারা মূলত পশ্চিম পাকিস্তান থেকে এসেছেন ভিসা নিয়ে এবং তারা আবেদন করেছেন। আবেদন করার পরে সরকার তাদের 5 বছর 7 বছরের ভিসা দিয়েছে। সেই ভিসা নিয়ে তারা ভারতে বসবাস করছিলেন। খুব স্বাভাবিকভাবে আপনারা বোঝেন যারা ভিসা নিয়ে এখানে বসবাস করেন তারা বৈধভাবে বসবাস করছেন, তারা অনুপ্রবেশকারী নন, তারা অনুপ্রবেশকারী ছিলেন না। তা যারা অনুপ্রবেশকারী ছিলেন না তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্তির প্রশ্ন ওঠে না। আমরা মনে করি এই 6টা সম্প্রদায় সবাই যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে 3টে দেশ থেকে এসেছেন তারা কেউ ভারতে অনুপ্রবেশকারী নন। এবং তারা যে অনুপ্রবেশকারী নন এবং তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্তি দেওয়ার জন্যই যে আইনটা আনা হয়েছে, এই বিলটা আনা হয়েছিল, যেটা আইনে পরিণত হয়েছে, তো সেটা যেদিন প্লেস হয়েছিল সেই দিনই তখনকার দিনের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং যে স্টেটমেন্ট অফ অবজেক্টস অ্যান্ড রিজনস বলে যেটা পেশ করেছিলেন, তাতে তিনি সেই কথাই বলেছিলেন যে বর্তমানে যে আইন আমাদের দেশে কার্যকরী আছে তাতে এই 3টে দেশের 6টা সম্প্রদায় অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হন, ফলে নাগরিকত্বের আবেদন করতে পারেন না। আমরা এই বিলটা আনছি, এটা যদি আইনে পরিণত হয় তাহলে তারা অনুপ্রবেশকারী তকমামুক্ত হবেন এবং তারা চাইলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এই স্টেটমেন্টটা তিনি করেছিলেন 2016 সালের 15ই জুলাই। ফলে এইটা নিয়ে আর কোনো সংশয় থাকার কথা নয়। কিন্তু এখন প্রশ্ন হলো যে অনুপ্রবেশকারী তকমা মুক্তি হলেই তো নাগরিকত্ব হলো না। আসলে অনুপ্রবেশকারী তকমা বিজেপি 2003 সালে নাগরিকত্ব আইনে এই 6টা সম্প্রদায় তাদের উপর আরোপ করেছিল যে তারা অনুপ্রবেশকারী। এটা বিজেপিই করেছিল। দীর্ঘ আন্দোলনের ফলে তারা বাধ্য হয়েছিল ওই অনুপ্রবেশকারী তকমা থেকে তাদের মুক্তি দিতে। ফলে তারা অনুপ্রবেশকারী নয়, বৈধভাবে বসবাসকারী, কিন্তু ভারতের নাগরিক নয়। এইবার প্রশ্ন হলো এই রুলস বেরোলে, মানে অনুপ্রবেশকারী হলে আপনি আমাদের নাগরিকত্ব আইনের বিষয়টা দেখবেন,
5টা পথে আমাদের দেশের নাগরিকত্ব অর্জন করা যায়, বাই ন্যাশনালাইজেশন, বাই রেজিস্ট্রেশন, বাই ডিসেন্ট ইত্যাদি ইত্যাদি। তাতে বলেছিল অনুপ্রবেশকারী হলে এর কোনো পথে কোনো সুযোগ নিয়ে তিনি ভারতের নাগরিকত্ব হতে পারবেন না, এমনকি তার আবেদনপত্র এন্টারটেইন করা হবে না। ফলে এই অনুপ্রবেশকারী তকমা মুক্তির পরে তারা আবেদন করার অধিকারী হয়েছেন, কিন্তু আবেদন করার অধিকারী হওয়া মানে নাগরিক হয়ে যাওয়া তা নয়, সে কথা তারা বলছেনও না। এখন বলছেন তাদের আবেদন করতে হবে, আবেদন করলে তারা এটা লিলিয়েন্টলি নেবেন, কাগজপত্র দিতে হবে না, যেটা বলছে। আসলে রুলস কী হবে সেটা রুলসটা দেখলেই বোঝা যাবে। কিন্তু আমরা বলছি যে যতটাই সরলীকৃত করা হোক না কেন, আমাদের মূল্যায়ন হলো যে এই K-19 যেভাবে বর্ণনা করেছে তাতে, এবং যে অবস্থা আমাদের দেশে এখন হয়ে আছে তাতে বাঙালি উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন না। তো কিছু কিছু লোক যদি পান দীর্ঘ প্রতীক্ষার পরে, আসলে নাগরিকত্বটা তো আমাদের প্রতিদিন লাগে। এখন আমি আজকে অ্যাপ্লাই করলাম, বা আমি আজকে 22 বছর পাশ করে বেরিয়ে আমি নাগরিকত্বের প্রয়োজন, আমি অ্যাপ্লাই করেছি, চাকরির জন্য দরখাস্ত করতে হবে, আমার 10 বছর 15 বছর 20 বছর পরে গিয়ে আমার নাগরিকত্বের সার্টিফিকেট মিলল, এর তো কোনো অর্থ নেই। ফলে এই পথটা সমাধান নয়। আমাদের বক্তব্য হলো 1985 সাল থেকে নাগরিকত্বের সার্টিফিকেট ইস্যু করা বন্ধ হয়ে আছে, মানে মানুষকে নাগরিকত্ব হিসেবে নাম রেজিস্ট্রেশন করা বন্ধ হয়ে আছে। তার মানে যে আইন আমাদের দেশে আছে সেই আইন অনুযায়ী বলা যায় প্রায় 2 কোটি মানুষ তারা আইনত ভারতবর্ষের নাগরিক নয়। তো এই 2 কোটি মানুষ দরখাস্ত করবেন, তার এনকোয়ারি হবে, তার ভুলভ্রান্তি হবে অ্যাপ্লিকেশানে, তার কারেকশান হবে, এই পথে নাগরিকত্ব ইস্যু করার মতো কোনো পরিকাঠামো সরকারের নেই। ফলে যত লিলিয়েন্টলি নিক না কেন, যদি আমি ধরে নিচ্ছি রুলসে এরকম বলল কোনো ডকুমেন্ট লাগবে না, শুধু সেলফ ডিক্লারেশান একটা এফিডেভিট সহকারে করলেই হয়ে যাবে, তা হলেও নাগরিকত্ব বাঙালি উদ্বাস্তুরা পাবেন না। মোট কথা হলো 85 সাল থেকে যখন নাগরিকত্ব দেওয়া হয়নি, এত মানুষের ভিড়, আবেদন করে নাগরিকত্ব দেওয়া এবং নাগরিকত্ব অর্জন করা এটা আর বাস্তবত সম্ভব নয়, প্র্যাকটিক্যাল নয় এই পদ্ধতি। যে কারণে আমরা বলছি এটা কাট অফ ডেট করে তার আগে থেকে যারা ভারতে বসবাস করে তাদের নাগরিক ঘোষণা করার জন্য একটা নতুন আইন তৈরি করার কথা আমরা বলছি। ফলে এই যে K-19 যারা ভাবছেন যে এই রুলস প্রকাশ হলেই তাদের সমস্যা মিটে যাবে, তারা কিন্তু আশাহত হবেন। আসলে এইটা ডিক্লেয়ার করে দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি ভোট সংগ্রহ করার একটা পথ নিয়েছে, যে কারণে 4 বছরের মধ্যে আপনি বুঝে যেতেন তাদের ভাওতাটা ইলেকশনের আগে আগে করছে, যাতে আপনারা আবেদন করে যে নাগরিকত্ব হয় না এটা বোঝার আগেই আপনারা ভোটটা পেয়ে যান। এবং তারা এই প্রক্রিয়াতে এই 2024 সালের নির্বাচন এবং আগামী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনটা এইভাবেই তারা পেরিয়ে যেতে চাইছেন। এরপরে দরখাস্ত যদি 2-5 জন করেন, তারা হচ্ছে না কেন, তখন নেতারা বলবেন এটা কাস্ট সার্টিফিকেট পেতে গেলে 3 বছর 4 বছর লাগে, এটা নাগরিকত্ব সার্টিফিকেট পাবেন দিল্লি থেকে আসবে, এটা 5-7 বছর তো লাগবেই। তারা এইভাবে আরও 2-1টা নির্বাচন পেরিয়ে যাওয়ার একটা ফন্দি তারা করেছেন। ফলে এই পদ্ধতিতে নাগরিকত্ব হবে না, ফলে আপনারা আশাহত হবেন এবং বিজেপির সম্পর্কে আপনাদের সাবধান হতে হবে। এখন এইটা হলো একটা বিজেপির বিষয়। আর একটা দিক আছে, আরেকটা দিক হলো এই যে তৃণমূল কংগ্রেস যেটা বলছেন যে যাদের ভোটার কার্ড আধার কার্ড আছে বা রেশন কার্ড আছে তারা সবাই নাগরিক। এই কথাটা মানে মমতা ব্যানার্জিকে যারা বোঝেন, মমতা ব্যানার্জি কি, যা মমতা ব্যানার্জি তেমনি আমাদের কেন্দ্রের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের অত বড় দায়িত্বপূর্ণ পদে থেকে তাদের মিথ্যে কথা বলতে একটুও গলা কাঁপে না, তারা অবলীলায় মিথ্যে কথা বলেন। আমি কেন বলছি এই কথা? আমি বলছি এই কারণে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা
2016 সালের 17ই ফেব্রুয়ারি 2016 সালের 17ই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটা সিদ্ধান্ত নেয় এই উদ্বাস্তুদের নাগরিকত্ব সম্পর্কে। কী সেই সিদ্ধান্ত? সেই সিদ্ধান্ত হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা মনে করেন যে যারা 5 বছর বা তার বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন, রেশন কার্ড এবং ভোটার কার্ড আছে, তাদের নাগরিকত্ব পাওয়া উচিত বা তাদের নাগরিকত্ব দেওয়া উচিত। তাই মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে লিখবে যে 1985 সাল পর্যন্ত জেলা শাসককে নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়ার যে অধিকার দেওয়া হয়েছিল সেই নিয়ম আবার ফিরিয়ে আনা হোক, ডিএমকে আবার নাগরিকত্ব ইস্যু করার দায়িত্ব দেওয়া হোক। আপনারা 18ই ফেব্রুয়ারি 2016 তারিখের আনন্দবাজার পত্রিকাটা দেখবেন। যদি কারো সন্দেহ থাকে আমাদের কাছে পেপার কাটিং আছে, আমরা বললেই আপনাদের হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেব। তাহলে এই যে কথা বললেন তার মধ্যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কারণে ধন্যবাদ জানাবো। সেটা হলো উনি বলেছেন বা ওনার মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছেন যে এই লোকগুলোর নাগরিকত্ব পাওয়া উচিত, তাদের নাগরিকত্ব দেওয়া উচিত। এইটার জন্যে আমরা তাকে ধন্যবাদ জানাবো। কিন্তু সেই সাথে সাথে আমরা তাকে বলবো যে আপনি এটা জেনে বুঝে কেন মিথ্যে কথা বলছেন? হয়তো বিজেপি একভাবে বলছেন তার মোকাবেলা করার জন্য আপনি এটা করছেন, এটা আমাদের দেশের রাজনীতির যে কদর্য চেহারা তাতে টিকে থাকার জন্য এটা হতে পারে। তো যদি সত্যিই তাই হয় এবং সত্যিই যদি আপনি উদ্বাস্তুদের প্রতি দরদি হন, তাহলে এখন আপনারা নতুন করে একটা নতুন আইন তৈরি করবার জন্যে দাবি তুলুন, যে দাবি আমরা দীর্ঘকাল ধরে করে আসছি। আমাদের দাবি কি? আমরা বলছি বিজেপি যে 2014 সালের 31শে ডিসেম্বর একটা কাট অফ ডেট করেছেন, সেই কাট অফ ডেটটা কি? সেই কাট অফ ডেটটা হচ্ছে তার আগে যারা বিনা পাসপোর্টে এসেছেন তাদের আর অনুপ্রবেশকারী বলা হবে না, তারা এবার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এই যে কাট অফ ডেট, আমরা বলছি ওই কাট অফ ডেট আমরা মানছি, কিন্তু ওই কাট অফ ডেটটা হোক যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করছেন তাদের নাগরিক ঘোষণা করে একটা আইন তৈরি হোক। এইটা আমাদের দাবি, যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে থেকে যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করেন তারা ভারতবর্ষের নাগরিক, এই মর্মে একটা নতুন আইন। কেন আমরা এই আইন, এরকম একটা আইন দাবি করছি? আপনারা প্রত্যেকে জানেন, গোটা দেশবাসী জানেন যে আজকে যদি 1948 সালের 19শে জুলাই যদি আজকে কাট অফ ডেট হয়, তাহলে উদ্বাস্তুদের সাথে এখানকার যারা ভূমিপুত্র, এখানকার যারা মুসলমান, আদিবাসী, বাউরি, বাগদি, ঘোষ, মানে এখানকার যাদের আমরা ঘটি বলি এবং মুসলমান, তাদেরও কিন্তু ওই উদ্বাস্তু ওপার বাংলা থেকে এসেছে কি আসেনি এটা প্রমাণ করার জন্য তাদেরও ডকুমেন্ট দেখাতে হবে। এবং তাদেরও ডকুমেন্ট দেখাতে হবে 48 সালের আগের ডকুমেন্ট, যেটা এখানকার বহু আদিবাসী বা অধিকাংশ আদিবাসী, বহু মুসলমান এবং অন্যান্য মানুষ তারা দেখাতে পারবেন না, তারা বিপদে পড়ে যাবেন। কিন্তু আমরাই যে দাবি করেছি 2014 সালকে ভিত্তিবশক করা হলে এখানকার স্থানীয় যারা তারাও 2014 সালের আগের একটা ডকুমেন্ট দেখিয়ে প্রমাণ করবেন তারা এই দেশের নাগরিক। আবার উদ্বাস্তু যারা তারাও একটা 2014 সালের আগের ডকুমেন্ট দেখিয়ে তারা প্রমাণ করতে পারবেন তারা 2014 সালের আগে এসেছেন, তাই তারা ভারতবর্ষের নাগরিক। ফলে এই যে দাবি, এই দাবিকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি আপনি সমর্থন করুন। আর সেই সাথে আমরা দেশবাসীকে, রাজ্যবাসীকে উদ্বাস্তু এবং মতুয়াদের আর একটা সুসংবাদ দেব। সেটা হলো এই যে আমরা উদ্বাস্তুরা এবং মতুয়ারা সেই 2004 সাল থেকে আন্দোলন করে আসছি, এইটা ঘটনা যে এই বিষয়টা কোনো বড় পলিটিক্যাল পার্টি আমাদের পাশে এসে দাঁড়ায়নি। তারা কোনো সুস্পষ্ট, মানে আমি বিজেপি তৃণমূলের এই অবস্থান বাদ দিয়ে অন্যদের কথা বলছি,
তারা কোনো সুস্পষ্ট অবস্থান নিতে পারেননি নানা কারণে, জানা বোঝার ঘাটতি হতে পারে, নানা রাজনৈতিক কারণে হতে পারে। আমরা বিভিন্ন সময়ে তাদের সাথেও কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েই এটা করেছি। আমি এখানকার সিপিআইএমের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারাও আগ্রহ দেখিয়েছেন, আমার সাথে কথা বলতে চেয়েছেন। বিশেষ করে আমাদের যে 15 দিনের পদযাত্রার পরে সিপিএম আমাদের এই আন্দোলন এবং দাবিটার প্রতি একটু আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করে তাদের, এবং তারা মনোযোগ দেন। তারা আমাদের ডেকেছেন, কথা বলেছেন। আমরা কংগ্রেসের সাথে কথা বলেছি। আমরা এমনকি কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব খাড়গে সাহেবের সাথেও আমরা দিল্লিতে গিয়ে কথা বলেছি, আমি আলোচনা করেছি। আমার সঙ্গে ডাক্তার সজল বিশ্বাস ঠাকুরনগরের, তিনিও ছিলেন। আমরা অধীর চৌধুরীর সাথে 3-4বার কথা বলেছি। আমরা কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন তারিক আনোয়ার সাহেব, তিনি আমাদের সংবিধান বাঁচাও মঞ্চের একটা কনভেনশনে কলকাতায় পার্টিসিপেট করেছিলেন, তার সাথেও 2-3বার দেখা করেছি দিল্লিতে গিয়ে। আমরা প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের যে প্রবীণ নেতা, তার সঙ্গেও কথা বলেছি। আমরা এই জায়গা থেকে কংগ্রেস এবং সিপিএম, আমি যে সুসংবাদটা আপনাদের দিচ্ছি, তারা আমাদের দাবির সাথে চিন্তাভাবনা করে একমত হয়েছেন যে এই দাবিটাই, এই যে সমস্যা, এই সমস্যা মেটানোর জন্য সর্বোৎকৃষ্ট দাবি যে 2014 সালকে ভিত্তিবর্ষ করে একটা নতুন আইন তৈরি হবে। এই 2014 সালের আগে থেকে যারা ভারতবর্ষে বসবাস করেন তার একটা ডকুমেন্ট দেখাতে পারলে, সেই ডকুমেন্টটা হতে পারে, আসামের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট 14টা ডকুমেন্টকে নির্দিষ্ট করে দিয়েছিলেন। আমরা দাবি করতে পারি যে আরও 2-5টা তার সঙ্গে যোগ করে 20টা ডকুমেন্ট হোক। সেই 20টা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট দেখাতে পারলে তিনি ভারতবর্ষের নাগরিক বলে ঘোষিত হবেন। এই দাবি আমরা এতদিন করে আসছিলাম। সেই দাবি এখন সিপিএম এটা যুক্তিযুক্ত মনে করছেন, এইটাই করা উচিত বলে মনে করছেন, প্রদেশ কংগ্রেসও তাই মনে করছেন। ফলে আমরা আশা করছি আগামী 5 তারিখ, মানে আগামী সোমবার, ওই 2 পার্টি এবং আমরা যৌথভাবে একটা সাংবাদিক সম্মেলন করে 2 পার্টির স্ট্যান্ড তারা দেশবাসীকে জানাবেন, এবং এই দাবিতে, এরকম একটা আইন তৈরি করার দাবিতে সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা হবে, এবং তার গোড়াপত্তন হবে আগামী 5 তারিখ কলকাতা প্রেস ক্লাবে এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। এখন অবধি এটা ঠিক আছে, যদি কোনো কারণে দিন এদিক ওদিক না হয়। ফলে আমরা বলছি যে আপনারা ঠিক কী সেদিন ঘোষিত হচ্ছে আপনারা একটু খেয়াল রাখুন, এবং এই আন্দোলনে আপনাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে, এইটা আপনারা একটু মাথায় রাখবেন। আর একটা কথা আপনাদের বলি যে বিভিন্ন রকমের তৈরি হয়েছে, এই যে ভিডিও তৈরি করে ইউটিউবে সব ছাড়ছেন, নানান রকমের সংগঠন, নানান রকমের চ্যানেল। আমি আপনাদের বলছি যে তারা এই বিষয়টা ভালো বোঝেন না, বা এখন হয়তো বুঝতে পেরেছেন, কিন্তু গত 3 বছর 4 বছর ধরে ভুল কথা বলার ফলে এই মুহূর্তে তারা সেটা স্বীকার করতে তাদের পক্ষে একটু অসুবিধা হচ্ছে। ফলে এরকম ভুল প্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। বিজেপি যেটা করছে এইটাতে নাগরিকত্ব হবে না, এটা একদম একটা ধাপ্পা। বাস্তবত আবেদনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার ওই পথে যদি আপনারা যান, নাগরিকত্বের জন্য দরখাস্ত করাটাও এক বড় বিপদ। ধরুন কেউ একজন চাকরি করছেন, বাংলাদেশ থেকে এসেছিলেন খুব ছেলেবেলায়, এসে এখানে লেখাপড়া শিখেছেন, এখন চাকরি করছেন। এরকম বহু লোক আছেন যারা আমাদের দেশের আইন অনুযায়ী, তারা ভারতবর্ষের আইন অনুযায়ী বিচার করলে তারা ভারতবর্ষের নাগরিক নন, কিন্তু তারা মানে অল প্র্যাকটিক্যাল পারপাজেস তারা ভোটার কার্ড হয়েছে, তারা আধার কার্ড পেয়েছেন, ইত্যাদি ইত্যাদি, এইভাবে তারা করে চাকরি বাকরিও পেয়েছেন, ব্যবসা বাণিজ্য করছেন, সম্পত্তি কিনেছেন, ব্যাংক ব্যালেন্স তৈরি করেছেন। ফলে এখন তারা আমি বাংলাদেশি, তাই আমি নাগরিকত্বের দরখাস্ত করলাম, আমি আলটিমেটলি নাগরিকত্ব পাবো কি পাবো না সরকারকে জানিয়ে দেবো আমি বাংলাদেশের নাগরিক, এইভাবে আবেদন করা
আমার ধারণা অধিকাংশ মানুষের পক্ষে সম্ভব হবে না, মানুষ সাহস পাবেন না। ফলে নাগরিকত্ব আবেদনের মাধ্যমে দেওয়ার যে কথা বিজেপি বলছেন, এই কথা বা এই পথে পা বাড়ালে, এই গোলক ধাঁধায় পা দিলে কিন্তু বিপদ হবে। ফলে ওই দিকে না গিয়ে একটা নতুন আইন, বিজেপি যখন চাইছে 2014 সালের আগে যারা এসছে তাদের নাগরিকত্ব দেবেন, ফলে তাদের এটাতে আপত্তি থাকার কথা নয়। আমরা তৃণমূলের কাছেও আবেদন করছি যে আপনারা যখন তাদের নাগরিকত্ব দেওয়ার যৌক্তিকতা স্বীকার করেন তো আপনাদেরও অসুবিধা নেই। সিপিএম কংগ্রেস যদি 5 তারিখে এই ঘোষণাটা করে দেন তাহলে তো সব পার্টি একমত। ফলে তার ভিত্তিতে, একটা সহমতের ভিত্তিতে 2014 সালকে ভিত্তিবর্ষ ধরে একটা নতুন আইন হোক, যে তার আগে থাকতে যারা বসবাস করে তারা সবাই ভারতবর্ষের নাগরিক, তাতে মুসলমানদের সমস্যা মিটবে, এদেশের লোকের সমস্যা মিটবে, তাদের উদ্বাস্তুদের সমস্যা মিটবে। ফলে এইরকম একটা আইন তৈরি করার জন্য বিজেপির ধাপ্পাতে পা না দিয়ে এরকম একটা আইন তৈরি করার দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনে আপনাদের সামিল হওয়ার জন্যে আবেদন জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও আমি এখানে শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার।